স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো আজকে তো তোমাদের শায়ক স্যারের ক্লাস হওয়ার কথা ছিল, বাট স্যার একটু বিজি থাকায় আর কি এই সপ্তাহটাও আমি নিচ্ছি। নেক্সট উইক ইনশাল্লাহ মনে হয় স্যার নিয়ে নেবেন। স্যার উইন্টার ভ্যাকেশন কবে থেকে শুরু হবে? উইন্টার ভ্যাকেশন তো তোমাদের ক্যালেন্ডারে দেখলাম মনে হয় 22 তারিখ নাকি, মানে মাঝখানে হয়তো 16 তারিখের পরে আরো 2-1 দিন ক্লাস করা আছে আর কি, অ্যাসাইন করা আছে। আচ্ছা, উইন্টার ভ্যাকেশন তোমাদের 23 তারিখ থেকে দেওয়া আর কি। আচ্ছা, আমরা মনে হয় এই পলি ওলেফিন এই চ্যাপ্টারটা পড়তেছিলাম। তো অর্ধেক মনে হয় পড়ানো হয়েছে নাকি? ইথিলিন মনে আছে না ভুলে গেছি? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে বাকি যেটুকু বাকি আছে অর্থাৎ প্রোপিলিন পার্টটা সেটা আর কি আজকে দেখবো। আচ্ছা, তাহলে একটু আমরা ওভারভিউ করে আসি যাতে মাথায় চলে আসে টপিকটা কি নিয়ে পড়তেছিলাম বা কোথায় ছিলাম। তো এক মিনিট। তো ফার্স্ট অফ অল আমরা পড়তেছিলাম হচ্ছে পলিওলেফিন নামের কিছু ফাইবার। এটা নট ওয়ান ফাইবার, এটা হচ্ছে একটা গ্রুপ অফ ফাইবার। অর্থাৎ আমরা বলতে পারি যে এরকম ইথিলিন, প্রোপিলিন, বিউটিন, পেন্টিন, স্টাইরিন এই টাইপের যেসব জৈব যৌগ আছে সেই সব জৈব যৌগ থেকে যখন পলিমার তৈরি করা হয় এবং সেই পলিমার গুলো দিয়ে যখন ফাইবার বানাবো তখন তাদেরকে আমরা এই গ্রুপের আন্ডারে ফেলতে পারবো। আর গ্রুপ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের মোরলেস এই ফাইবার গুলো বানালে এদের প্রপার্টি মোরলেস সিমিলার হয়। সো একটা একটা ফাইবার সম্পর্কে জানলেই যেন আমরা বাকিগুলা সম্পর্কে আইডিয়া রাখতে পারি বা পেতে পারি, দ্যাটস ওয়াই এটাকে একটা গ্রুপের আন্ডারে ফেলা হয়েছে, একটা টাইপের আন্ডারে ফেলা হয়েছে এই আর কি। আর যে কোনো ফাইবারের ক্ষেত্রে আমাদের এই সংজ্ঞাটা তো কমন সব ফাইবারের ক্ষেত্রে যে অ্যাটলিস্ট 85% বাই ওয়েট যখন কোনো পলিমার থাকে তখন তাকে সেই পলিমারের ফাইবার বলা যায়। সো সেটা ইথিলিন হোক, প্রোপিলিন হোক, বিউটেন হোক, পেন্টেন হোক, স্টাইরিন হোক, মিথাইল পেন্টেন হোক, যাই হোক না কেন আমরা এই সংজ্ঞাটা দিতে পারি আর কি। আর অলরেডি বলছি যে ইনস্টলেশন, মেশিন, প্যারামিটার মানে মোটামুটি আইডেন্টিক্যাল সব ফাইবারের জন্যই। আর ইথিলিন এবং প্রোপিলিন পড়ার উদ্দেশ্য হচ্ছে এরা হচ্ছে কমার্শিয়ালি মোস্ট অ্যাভেলেবল পলিওলেফিন ফাইবার বাকিগুলোর তুলনায়। সো এইগুলোকে কমার্শিয়ালি খুব বেশি পরিমাণে প্রডিউস করা হয় এবং টেক্সটাইল অ্যাপ্লিকেশনে ইউজ করা যায়। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব বেশি জটিল না। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড 1933-তে আমরা পলিমারটাকে আবিষ্কার করি এবং 58 এবং 67-এ যথারীতি পলিপ্রোপিলিন এবং পলিইথিলিনকে প্রথম স্পিনিং করা হয়, অর্থাৎ ফিলামেন্ট ফর্মে বা ফাইবারের ফর্মে নিয়ে আসা হয়। এরপরেও কিছু ঝামেলা ছিল, কিছু সেটব্যাক ছিল, যার জন্য ডিসকন্টিনিউড প্রোডাকশন চলে আপ টু 1985 এন্ড
গোয়িং ফরওয়ার্ড ফ্রম 1985 এখন পর্যন্ত বেশ ভালো পরিমাণে আমাদের এই ফাইবারটা উৎপাদন হয় এবং বাজারজাত কমার্শিয়ালাইজ এগুলো করা হয় আর কি। এরপরে হালকা একটা ওভারভিউ, হোয়াট ইজ পলিইথিলিন এন্ড হোয়াট ইজ পলিপ্রোপিলিন। তো ইথিলিনের একটু মানে এক কথায় বর্ণনা যাকে বলে সেটা দেওয়া আছে, যে এটা হচ্ছে সবচেয়ে কমন প্লাস্টিক, টোটাল প্রোডাকশন 80 মিলিয়ন মেট্রিক টন পার ইয়ার এরকম প্রোডাকশন হয় এখন। এটা তোমার টেক্সটাইল ছাড়াও প্লাস্টিকের ফিল্ম, জিও মেমব্রেন, তারপরে হচ্ছে কন্টেইনার, বটল, প্লাস্টিকের ব্যাগ, এগুলাতে অনেক বেশি পরিমাণে ইউজ হয়। তারপর এগুলার যে তিন ধরনের বা কয়েক ধরনের ডেনসিটির উপরে ডিপেন্ড করে ক্যাটাগরাইজ করা যায় সেটাও আমরা দেখছিলাম, একটু পরে ডিটেলস আর একটু দেখবো। 105 ডিগ্রি থেকে 130 ডিগ্রি হচ্ছে মেল্টিং টেম্পারেচার। আর এগুলা অনেক হাই স্ট্রেংথ ফাইবার বানানো যায় যেটা দিয়ে বুলেট প্রুফ ভেস্টও বানানো যায়, বুলেট মানে পেনিট্রেট না করতে পারে। এরপরে পলিপ্রোপিলিন, যেটা নিয়ে আমরা আজকে ডিটেলসে যাব, যে এটারও একটা ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশন আছে। টেক্সটাইল ফাইবার ছাড়াও প্যাকেজিং, লেবেলিং এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। কন্টেইনার মোটামুটি সেমই আগের মতো, নরমালি টাফ এবং ফ্লেক্সিবল, মানে তুমি মোটামুটি ভালো স্ট্রেংথ শো করে বাট ফ্লেক্সিবল, এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, তাই না, অ্যাজ এ টেক্সটাইল ফাইবার, যে ফ্লেক্সিবলও হবে এবং ভালো স্ট্রেংথও হবে। নরমালি এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একটা আরেকটার উল্টা, তুমি যখন ফ্লেক্সিবিলিটি বাড়াইতে যাবা তখন তার স্ট্রেংথ কমে যাবে, আবার স্ট্রেংথ বাড়াইতে গেলে ফ্লেক্সিবিলিটি কমে যাবে। সো এইটাতে মোটামুটি ভালো দুইটাই দেখা যায়, সো এটা এই দিক দিয়ে ভালো। গুড রেজিস্ট্যান্ট টু ফ্যাটিক, মানে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার তে ভালো রেজিস্ট্যান্ট শো করে। অনেক কেমিক্যাল সলভেন্ট, বেসেস, অ্যাসিডস এগুলোর বিরুদ্ধেও ভালো রেজিস্ট্যান্ট শো করে, অর্থাৎ কেমিক্যাল নেচারও মোটামুটি রেজিস্টিভ। এরপরে আমরা দুইটা ফাইবারের নাম জানছিলাম, যে এই দুইটাই বেশি ইউজ হয়, এবং এদের মধ্যে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই পলিপ্রোপিলিন ফাইবারটা। তার কারণটা কি এখানে লেখা আছে, যে মেল্টিং টেম্পারেচারটা তোমার ইথিলিনের অনেক কম হওয়াতে এটা অনেক অ্যাপ্লিকেশনে আসলে বাধা আসে, লিমিটেশন চলে আসে। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ পলিপ্রোপিলিনের ইউজটা ফার মোর, মানে অনেক বেশি। এরপরে আমরা কিছু কমার্শিয়াল নাম সম্পর্কে জানছিলাম। তারপর হচ্ছে এইটার পলি এডিশন রিঅ্যাকশনের মাধ্যমে যে লার্জ পলিমার চেইন বানানো হয় সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাইছি। তো এইখানে তেমন জটিল কিছু নাই, জাস্ট পলি এডিশন রিঅ্যাকশন, অর্থাৎ এক একটা ইউনিট, এক একটা মনোমারিক ইউনিট জাস্ট একটা আরেকটার সাথে যুক্ত হয়ে হয়ে এরকম লার্জ বড় একটা পলিমারিক চেইন গঠন করে, যেটাকে আমরা পরবর্তীতে ফাইবারে কনভার্ট করি মেল্ট স্পিনিং এর মাধ্যমে। তো দুই ধরনের পলিইথিলিনের কথা বলছি এখানে, লো ডেনসিটি আর হাই ডেনসিটি। দুইটাকে তৈরি করার জন্য দুই ধরনের কন্ডিশন লাগে। তো কন্ডিশন গুলোর নাম হচ্ছে একটা হাই প্রেসার হাই টেম্পারেচার, একটা লো প্রেসার লো টেম্পারেচার। এখন মনে আছে কিনা বলছিলাম যে হাই টেম্পারেচার হাই প্রেসারে নর্মালি সবসময় লো ডেনসিটির পলিমার তৈরি হয়। তার কারণটা হচ্ছে কি, যখন আমি হাই টেম্পারেচার হাই প্রেসার দিব তখন এনার্জির পরিমাণ হাই থাকবে। এনার্জির পরিমাণ হাই থাকা মানে আমার যে যার উপরে আমি অ্যাপ্লাই করতেছি তার রিঅ্যাক্টিভিটি অনেক বেড়ে যাবে, সে অনেক রিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো আশেপাশে যেসব এলিমেন্টস গুলো আছে সেগুলোর সাথে সে বন্ডিং করবে, সেগুলোর সাথে সে বিক্রিয়া করে ফেলবে খুব সহজেই, যেহেতু রিঅ্যাক্টিভিটি অনেক বেশি। তো বিক্রিয়া করার ফলে যেটা হবে, আমাদের ব্রাঞ্চিং এর সৃষ্টি হবে পলিমার চেইনে। তো এরকম ব্রাঞ্চিং এর সৃষ্টি হইলে নর্মালি আমাদের পলিমারের ডেনসিটি এমনিতেই একটু কমে যাবে। পলিমারের ডেনসিটি কমে যাওয়া মানে লো ডেনসিটির পলিমার তৈরি হওয়া, আলটিমেটলি লো ডেনসিটির ফাইবার তৈরি হওয়া। আর ভাইস ভার্সা, মানে উল্টা ভাবে চিন্তা করলে লো টেম্পারেচার লো প্রেসারে কি হয়, এখানে তোমার রিঅ্যাক্টিভিটি এতটা বাড়ে না, রিঅ্যাক্টিভিটি কম থাকে। রিঅ্যাক্টিভিটি কম থাকলে সে আসলে অন্য কারোর সাথে অতটাও ব্রাঞ্চিং ক্রিয়েট করতে পারে না, এবং ব্রাঞ্চিং ক্রিয়েট না করার ফলে আহ তাদের হচ্ছে তোমার এই সমস্যাটা আর হয় না। আচ্ছা একটা সেকেন্ড, আমার একটা কল আসছে। আচ্ছা, সরি, আমার একটা কল আসছিল। তো এই হচ্ছে হাই
ডেনসিটি এবং লো ডেনসিটির মধ্যে পার্থক্য এবং এই এদের তৈরি করার সিস্টেম যেটা এখানে দুইটার মধ্যে পার্থক্য দেখানো আছে। এরপরে হচ্ছে আমাদের স্পিনিং এর সিস্টেমটা দেওয়া আছে, অর্থাৎ মেল্ট স্পিনিং সম্পর্কে আমরা অলরেডি জানি, সেকেন্ড চ্যাপ্টারে পুরো জেনারেল প্রসেসটা আমরা ডিটেইলসে দেখছি। তো সেই সেই জিনিসটাই জাস্ট আমরা র ম্যাটেরিয়াল চেঞ্জ করে এখানে আর কন্ডিশন চেঞ্জ করে মেল্ট স্পিনিংটা করে ফেলতে পারি। তো এখানে তেমন কোনো ঝামেলা নাই। আর এখানে আমাদের হাই ডেনসিটি ফাইবার এবং লো ডেনসিটি ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স বা ফিজিক্যাল প্রপার্টির মূলত দুইটা ডেমনস্ট্রেশন দেওয়া আছে, যে কার স্ট্রেস স্ট্রেইন কার্ভ কেমন হয় লো ওরিয়েন্টেড, হাই ওরিয়েন্টেড, মিডিয়াম ওরিয়েন্টেড এর ক্ষেত্রে, এবং ব্রাঞ্চিং থাকলে সেটা দেখতে কেমন হয়, তার যে ডেনসিটি একটু কম থাকে, এগুলা বোঝানোর জন্য কিছু চিত্র দেওয়া আছে। এরপরে আমরা জেনারেলি ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, থার্মাল প্রপার্টি এগুলো দেখছিলাম, ইলেকট্রিক্যাল এবং আদার্স প্রপার্টি। লাস্ট অফ অল কিছু ইউজ দেখছিলাম। তো এটা ছিল আমাদের পলিইথিলিন পার্ট। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিপ্রোপিলিন পার্ট। তো পলিপ্রোপিলিনের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা বলে নেওয়া যায় সেটা হচ্ছে আমাদের যে মনোমারটার নাম কি? প্রোপিলিন। তো প্রোপিলিন আমরা সবাই চিনি মোরলেস, 3টা কার্বনের একটা অর্গানিক জৈব যৌগ যেটা, এবং যার মধ্যে একটা ডাবল বন্ড থাকবে, সেটাই হচ্ছে আমাদের প্রোপিলিন। এবং সেটা এই এক একটা মনোমার ইউনিট পলি অ্যাডিশনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে হয়ে আমাদের পলিপ্রোপিলিন ইউনিটটা গঠন করবে। সো উই নো অ্যাবাউট দিস, এবং এই র ম্যাটেরিয়ালটাকে ইউজ করে আমরা একটা ফাইবার বানাবো যার নাম হবে পলিপ্রোপিলিন ফাইবার, বা সংক্ষেপে এটাকে পিপিও বলে, পিপি ফাইবার, পলিপ্রোপিলিন ফাইবার। তো 100% একটা সিনথেটিক ফাইবারের মধ্যে যদি 85% প্রোপিলিন ইউনিট থাকে তাহলে তাকে আমরা পলিপ্রোপিলিন ফাইবার বলতে পারবো, এটা আমরা জানি অলরেডি। আর প্রোপিলিনটা আমরা কোথা থেকে পাই? এটা হচ্ছে পেট্রোলিয়ামের একটা প্রোডাক্ট, অর্থাৎ মাটির নিচ থেকে যে পেট্রোলিয়াম সংগ্রহ করা হয়, তোমরা জানো যে পেট্রোলিয়ামের উৎস আছে, মাটির নিচে সোর্স আছে। তো এই পেট্রোলিয়াম সংগ্রহ করে এইটাকে যখন আমরা সিনথেসিস করি, পেট্রোলিয়ামটাকে যখন ভেঙে ফেলি, থার্মাল ক্র্যাকিং বলা হয় এটাকে। তো এই ক্র্যাকিং যখন করা হয় তখন বাই প্রোডাক্ট হিসেবে আমরা ডিরেক্ট এই প্রোপিলিন পলিমারটা পাই। এরপরে এটাকে রিফাইন করা হয় এবং সবশেষে এটাকে ফাইবারে কনভার্ট করা হয়। তো এইটা মূলত হচ্ছে মানে সংজ্ঞা বা যেটাই বলো না কেন। এখন এইখানকার মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে আসলে আমরা কয় ধরনের ফাইবার তৈরি করতে পারি। পলিইথিলিনের ক্ষেত্রে যেমন আমরা দুইটা মেইন ফাইবার দেখলাম, একটা হাই ডেনসিটির, একটা লো ডেনসিটির, এদের মধ্যে সবকিছুতেই পার্থক্য ছিল। তো সিমিলারলি এখানেও আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, অর্থাৎ স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট আছে যার উপরে ডিপেন্ড করে আমাদের ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স বা এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। তো এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। তো ফার্স্ট অফ অল, কার্বনের যোজনী কত সবাই আমরা জানি না? 4। কার্বনের যোজনী হচ্ছে 4। মানে সিম্পলি যদি বলি, কার্বনের 4টা হাত আছে, যে 4টা হাত দিয়ে সে 4টা যে কোনো এলিমেন্ট হোক তার সাথে বন্ডিং করতে পারে। তো আপাত দৃষ্টিতে মনে হয় যে তোমার এখানকার অ্যাঙ্গুলার ডিসটেন্সটা কত? 90 ডিগ্রি। আসলে কি অক্সিজেন নাকি কোনো কিছু একটা জিনিস? না, এটা যে কোনো কিছুই হতে পারে, অক্সিজেন না, এটা এমনি জাস্ট দিয়ে রাখছি। তো আপাত দৃষ্টিতে মনে হইতে পারে এটা 90 ডিগ্রি, বাট যখন আমরা 3D ভিউ চিন্তা করব, এটা তো 2D ভিউতে দেখতেছি, এই কারণে যখন আমরা 3D ভিউ চিন্তা করব তখন দেখা যাবে আসলে এই যে অ্যাঙ্গুলার ডিসটেন্স এটা থাকে নরমালি 109 ডিগ্রির মতো। এটা আমরা জানি না, ইন্টারমিডিয়েটে পড়ে আসার কথা। স্যার sp3। হ্যাঁ, sp3। তো এখন ঘটনা হচ্ছে 109 ডিগ্রি, ওকে, খুব ভালো কথা। এখন আমরা যদি ইয়ার কথাটা চিন্তা করি, প্রোপিলিনের কথাটা চিন্তা করি, প্রোপিলিনের ইয়া হচ্ছে CH2 CH CH3, এটা হচ্ছে প্রোপিলিনের কেমিক্যাল ফর্মুলা বা যেটাই বলো না কেন। এখন এই কার্বনটার কথা চিন্তা করো, এই কার্বনের একদিকে আছে হাইড্রোজেন, একদিকে আছে মিথাইল,
আর এইদিকে আছে CH2, তাই না? তো এইভাবে জিনিসটা করে আছে যখন আমরা আর কি মানে এখানে ডাবল বন্ড থাকে 4টা যোজনী, তো কার্বন কার্বন ডাবল বন্ড যেটা। তো এই অবস্থাতে এইটা হচ্ছে একটা মনোমারিক ইউনিট, এটা হচ্ছে আমাদের একটা মনোমার। এখন এইটার সাথে যখন আমরা আরেকটা মনোমারকে যুক্ত করব তখন কি হবে, এই যে ডাবল বন্ড এটা ভেঙে যাবে, এই পাশে এসে সে আরেকটা এই যে এটার সাথে সে যুক্ত হয়ে যাবে, তাই না? এখানকার ডাবল বন্ডটা আবার ভেঙে যাবে। সিমিলারলি এই পাশেও কিন্তু এরকম একটা জিনিস এসে লাগবে, CH2 এইভাবে অ্যাড হতে থাকবে। এইভাবে অ্যাড হতেই থাকবে, রাইট? এখন আমার কোশ্চেন হচ্ছে, জিনিসটা দেখতে হচ্ছে এরকম। এখন এই যে মিথাইল গ্রুপগুলো, এগুলা কিন্তু তোমার এই মেইন যে কার্বন চেইনটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একদম প্রিন্সিপাল কার্বন চেইন, এইটার এক পাশে আছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এই যে মিথাইল গ্রুপগুলো, কিছু বললা কেউ? আসলে ভুলে মনে আনমিউট হয়েছিল। আচ্ছা আচ্ছা, হইতে পারে। আচ্ছা, তো মিথাইল গ্রুপগুলো যখন এরকম এক সাইডে থাকবে কোনো ফরমেশনে, তখন একটা মানে আমরা এক ধরনের স্ট্রাকচার পাবো, এটা হলো আমাদের নাম্বার 1 স্ট্রাকচার। আবার এরকম থাকতে পারে যে এই মিথাইল গ্রুপটা অল্টারনেট করে এই পাশে চলে আসতে পারে, অর্থাৎ ফার্স্টেরটাই তোমার নিচের দিকে আছে, সেকেন্ডটাতে উপরের দিকে চলে গেল, তখন আর এটা নাই। আবার থার্ডটাতে নিচে চলে আসলো, ফোর্থটাতে উপরের দিকে চলে গেল, এরকম হইতে পারে অল্টারনেট করে, যেটা ওইটা হচ্ছে আমাদের সেকেন্ড একটা স্ট্রাকচারাল মানে ডিফরমেশন বা স্ট্রাকচারাল একটা সেকেন্ড অপশন। আবার এরকমও হতে পারে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ প্রথম দুইটাতে নিচের দিকে থাকলো, থার্ডটাতে গিয়ে উপরের দিকে চলে গেল, ফোর্থটাতে আবার নিচে চলে আসলো, ফিফথ সিক্সথ আবার উপরে চলে গেল, মানে র্যান্ডম, কোনো ইয়া নেই, অর্ডার নেই। সেটা হচ্ছে আমাদের থার্ড অপশন। সো এই জিনিসটার উপরে ডিপেন্ড করে আমরা আসলে পুরা পলিপ্রোপিলিন পার্টটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, প্রোপিলিন ফাইবারটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো এখানে আমরা আসলে সেই ইয়াটাই দেখাইছি, সেই ক্লাসিফিকেশনটাই দেখাইছি যে স্প্যাটিয়াল অ্যারেঞ্জমেন্ট অথবা তাদের যে এই রকম স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট, এইটার উপরে ডিপেন্ড করে আসলে পলিমারটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আইসোট্যাকটিক, একটা সিন্ডিওট্যাকটিক, একটা হচ্ছে অ্যাট্যাকটিক। তাহলে ফার্স্ট আমরা যেটা দেখলাম, অর্থাৎ মিথাইল গ্রুপ সবগুলো এক সাইডে, ওইটা হচ্ছে আমাদের সেম সাইডে থাকলে আইসোট্যাকটিক এটার নাম। আর সেকেন্ড যেটা, অর্থাৎ অল্টারনেট করে যেটাতে আছে অল্টারনেটিভ সাইটে, সেটার নাম হচ্ছে আমাদের সিন্ডিওট্যাকটিক। আর লাস্ট অফ অল যেটা হচ্ছে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, কোনো অর্ডার নাই, সেটার নাম হচ্ছে অ্যাট্যাকটিক। তো এই 3 ধরনের পলিমার আমরা বানাইতে পারি, এবং এই 3 ধরনের পলিমার থেকে আমরা 3 ধরনের ফাইবার বানাইতে পারি। ওকে, তো এখন এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ফার্স্টেরটা শুধু অনলি সুইটেবল ফর কনভার্টিং ইনটু ফাইবার উইথ মেল্টিং পয়েন্ট এত, এর মানে হচ্ছে এইটাকেই শুধু আমরা টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করতে পারবো, আর যে বাকি দুইটা আছে এগুলার প্রপার্টি নট সুইটেবল ফর বিকামিং এ টেক্সটাইল ফাইবার। কারণ আমরা জানি টেক্সটাইল ফাইবারের কিছু নির্দিষ্ট প্রপার্টি থাকতে হয়, যেমন ওই যে ফ্লেক্সিবিলিটি থাকতে হয়, ফাইননেস থাকতে হয়, তারপর হচ্ছে তোমার কিছুটা স্ট্রেংথও থাকতে হয়, কিছুটা একটা লিমিটেড লেভেলের ময়েশ্চার অ্যাবজর্পশন ক্যাপাসিটি থাকতে হয়। তো এই যে দুইটা জিনিস আসলে এই প্রপার্টি গুলো খুব ভালো শো করে না। তো এই কারণে তারা টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজেবল না। অনলি আমাদের এই যে আইসোট্যাকটিক পলিপ্রোপিলিনটা, এটাই হচ্ছে টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজেবল। তো এইটার কারণ আমরা ব্যাখ্যা করব যে এই দুইটা আসলে কেন তোমার টেক্সটাইল ফাইবারের মতো প্রপার্টি দেখাচ্ছে না। তো তার আগে আমরা একটু ছবি দেখে আসি, ছবি দেখলে ব্যাপারটা আর একটু মাথায় ঢুকে যাবে। তো এখানে আমরা কিছু 3D ইমেজ দেখতে পাচ্ছি, যেটা তোমাদের গর্ডন কুকের বই থেকে নেওয়া। এটা বইতে খুব সুন্দরভাবে এইভাবেই দেওয়া আছে আর কি, এটাই কপি পেস্ট করে নেওয়া আছে। তো ফার্স্ট অফ অল যেটা আইসোট্যাকটিক, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মেইন চেইন, আর মিথাইল গ্রুপগুলো সব একই দিকে, এটা নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে, একদিকে থাকলেই হলো, একই কথা। এরপরে সিন্ডিওট্যাকটিক, অল্টারনেট।
এরপরে অ্যাটেকটিক অর্থাৎ র্যান্ডম, এদিকে একটা এদিকে দুইটা আবার এদিকে একটা এদিকে একটা এরকম আর কি। তো এখানে দেখো কালো জিনিসগুলা হচ্ছে কার্বন, ছোটগুলা হচ্ছে হাইড্রোজেন আর মিথাইল গ্রুপ তো লেখাই আছে। সো এইটাকেই জাস্ট ওই 3D ফরম্যাটে এখানে দেওয়া আছে আর কি। এখন তিনটার জন্য আমরা তিনটা স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখাইছি, সেম ম্যাটেরিয়ালের তিনটার জন্য তিন ধরনের স্ট্রাকচারাল ফরমেশনের জন্য তিনটা স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখাইছি। তো আমরা নিচ থেকে শুরু করি। অ্যাটেকটিক, এইটাতে দেখতে পাচ্ছ যে স্ট্রেসের সাথে স্ট্রেইনের যে সম্পর্কটা, এইখানে উঠা সে আর উঠে না, মানে হচ্ছে সে একেবারেই লো পর্যায়ের স্ট্রেংথ শো করবে 0.1, মানে খুবই কম, একদমই নেই। এখন তুমি একটু ইলংগেশন করলেই সে যদি এই 0.1 পর্যন্ত বাধা দিয়ে ছিঁড়া যায় তাহলে কিন্তু লাভ নেই, তাই না? তাহলে তো এটার স্ট্রেংথ এনাফ হইল না ফর বিকামিং এ টেক্সটাইল ফাইবার, ধরার আগেই ছিঁড়া যাবে। সো এটা বাদ, এটা নট সুইটেবল ফর টেক্সটাইল ফাইবার। এরপরে যেটা আসলো, এইটা আবার অনেক বেশি ক্রিস্টালাইনিটি দেখায় ফেলে, এটা হচ্ছে অনেক বেশি মানে প্যাকডলি অ্যারেঞ্জড। ধরো নিচে আরেকটা এরকম পলিমারের চেইন আসলো যার এরকম এরকম, এখানে মিথাইল এরকম হইলো। তো এই দুইটা, এইটা কিন্তু অনেক আসলে প্যাকড হয়ে যাবে। দেখো এই মিথাইল গ্রুপটা হচ্ছে এই কার্বনের একদম কাছে, আবার এই মিথাইল গ্রুপটা এই কার্বনের একদম কাছে। এইটার বন্ডিং গুলা ভাঙা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি এটার ফ্লেক্সিবিলিটি তেমন একটা থাকবে না, অর্থাৎ তুমি এটাকে মানে টেনে ওইরকম লম্বা বানাইতে পারবা না। বা এটাকে আমরা যে ওই যে ড্রয়িং এর কথা বলি, স্ট্রেচিং, ক্রিম্পিং, টেক্সচারাইজিং, এগুলার কথা যে বলি, এগুলা খুব ইজিলি তুমি ইম্পার্ট করতে পারবা না, অনেক হাই টেম্পারেচারে নিয়ে যেতে হবে। দেখা যাবে যে এটা গইলা যাইতেছে তোমার ইয়া হওয়ার আগেই, বা এটার যে ইন্ট্রিনজিক মানে ম্যাটেরিয়াল গুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পলিঅ্যাক্রিলন এট্রাইলের মতো এই টাইপের কাজ কারবার হয় আর কি। বা তোমার ড্রয়িং করার আগেই এখানে ছিঁড়ে যাচ্ছে, মানে তোমার এই বন্ডিংটা এই বন্ডিং এর তুলনায় অনেক বেশি স্ট্রং। তো এই কারণে এইসব সমস্যা থাকার কারণে সিনডিওটেকটিকটাও নট সুইটেবল ফর বিকামিং এ টেক্সটাইল ফাইবার। আর শুধুমাত্র এইটা যেটা আছে এইটাই মোটামুটি সুইটেবল ফর বিকামিং টেক্সটাইল ফাইবার, কারণ এটার নিচে তুমি যখন আরেকটা চেইন আনবা এখানে ক্রস লিঙ্কিং হবে কার্বন কার্বনের ভিতরে, আর এদিকে তোমার মিথাইল গুলো থাকতে পারে বা এদিকে মিথাইল গুলো থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটা মানে মোটামুটি একটা স্টেবল পর্যায়ের ইয়া দেখায়, যে প্রথমে একটু বাড়ে, এরপর একটু স্টেবল থাকে, তারপর আস্তে আস্তে এরকম বাড়তে থাকে, স্ট্রেসের সাথে স্ট্রেইনের সম্পর্ক যেটা আর কি। স্যার ওকে, এই তিনটার মধ্যে স্যার কোনটার ডেনসিটিটা বেশি? ডেনসিটি ওয়াইজ বেশি হবে হচ্ছে সিনডিওটেকটিক, যদি ডেনসিটির কথা চিন্তা করো। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। বাট ডেনসিটি বেশি হইলেও কিছু সমস্যা থাকে, ওই যে বেশি প্যারালাল হয়ে গেলে আবার ঝামেলা হয় আর কি। না, আমাদের এমন ফাস্টনেস তো একদম ফালাই দেওয়া যায় না, কিছুটা হইলেও তো দরকার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি তিনটা স্টেপ বা তিনটা অবস্থা। এখন আমরা ম্যানুফ্যাকচারিং এর কথা যদি একটু চিন্তা করি, এগুলা জেনারেল কথাবার্তা, এটা এমনিতেই তোমরা বুঝতে পারবা, তারপরে একটু বলে দেওয়া। সেটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল অ্যারেঞ্জমেন্ট ভিত্তিক উপায়ে ক্রিস্টালাইনিটি এবং অ্যামরফাসনেস এর উপরে ডিপেন্ড করে আসলে এই তিনটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। এই যে সিনডিওটেকটিক এবং আইসোটেকটিক, এগুলো হচ্ছে মোটামুটি ক্রিস্টালাইন। সিনডিওটেকটিক তো অনেক বেশি ক্রিস্টালাইনিটি দেখায়, আর আইসোটেকটিকও মানে একটা সহনীয় পর্যায়ের ক্রিস্টালাইনিটি দেখায়। আর অ্যাটেকটিক যেটা, এটা তো একেবারেই অ্যামরফাস, কারণ এটা তোমার ওই যে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড। সো আর অ্যামরফাস হওয়ার কারণটা হচ্ছে, সাপোজ এটা আমাদের মেইন চেইন, এখানে একটা মিথাইল আছে, এইখানে আবার দুইটাতে মিথাইল নাই, দুইটাতে উপরের দিকে মিথাইল চলে গেছে। আবার ধরো এখানে একটা মিথাইল আসছে, এখানে আবার একসাথে তিনটা মিথাইল চলে আসছে, মানে র্যান্ডম সাপোজ। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে দেখো তো ব্যাপারটা, এইখানে একরকমের ডেনসিটি, এইখানে আবার একদম ফাঁকা, আবার এখানে একটা ডেনসিটি, এখানে একরকমের ডেনসিটি, আবার এখানে পুরাটাই ফাঁকা। তো এই যে তোমার ফাঁকা জায়গাগুলো আছে আর এখানে বেশি ডেন্স জায়গাগুলো আছে, এই দুইটার মধ্যে কিন্তু তোমার স্ট্রেংথের একটা পার্থক্য আসবে, তাই না?
যেটা বেশি ডেন্স সেটাতে তোমার বন্ডিং গুলা স্ট্রং থাকবে অনেক। মানে তুমি যখন এটাকে টান দিবা তখন দেখা যাবে যে এইটার তুলনায় এই জায়গাটা অনেক উইক। সো যখনই তুমি টান দিবা এই জায়গায় একটা ক্র্যাকিং সৃষ্টি হবে, বা ক্র্যাক বলে যেটাকে, ফাটল যেটাকে বলে, এই ক্র্যাকের সৃষ্টি হবে। ক্র্যাক সৃষ্টি হইলে এটা ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ওকে, তো এইটা হচ্ছে একটা সমস্যা। আর আরেকটা কথা বলতে চাইলাম, ভুলে গেছি। আচ্ছা, আমরা পরে মনে আসলে বলবো নি। তো এইটা হচ্ছে তোমার এই যে বেশি অ্যামরফাসনেস বা, ও আচ্ছা, যেটা বলতে চাইছি যে তোমার কাছে যদি একটা চেইন থাকে, আমরা তো শিকল দেখছি তাই না, শিকল, চেইন, চেইনে তো অনেকগুলো এরকম লিংক থাকে আমরা জানি। তো তার মধ্যে একটা লিংক যদি একটু উইক থাকে তাহলে কি হবে, তুমি যখন চেইনটাকে টান দিবা ওই উইক জায়গাটাতেই কিন্তু ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে চেইনটা, তাই না? হ্যাঁ স্যার। তো এইখানেও কিন্তু একই অবস্থাটা, তোমার কিছু জায়গায় দেখা যাবে ডেনসিটি যদি ইউনিফর্ম না হয়, মানে সব জায়গায় যদি সমান না থাকে, এক জায়গায় দেখবা এরকম ফাঁকা, আরেক জায়গায় বেশি ডেন্স, মানে এখানে বেশি স্ট্রং এখানে বেশি উইক, তাহলে যখন টান দিবা এই জায়গাতেই কিন্তু ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাওয়ার একটা ইয়া চলে আসবে। তো এই কারণে আর কি অ্যাটেকটিকটা নিয়ে একটু সমস্যা আছে, এটাকে টেক্সটাইল ফাইবার হিসেবে আমরা ইউজ করতে পারি না, অন্যান্য প্লাস্টিক ম্যাটেরিয়াল বা কোটিং বা এই টাইপের ইউজ আছে আর কি। আচ্ছা, তো সিনথেসিসের কথা যদি বলি, মনোমারটা আমরা কোত্থেকে পাই? পেট্রোলিয়াম থেকে সরাসরি। যে একটু আগেও বলছি যে থার্মাল ক্যাটালাইটিক ক্র্যাকিং অফ পেট্রোলিয়াম, অর্থাৎ পেট্রোলিয়াম যখন সিনথেসিস করা হয় থার্মালি, তখন সেইটাকে এই মানে এইটা একটা টেকনিক্যাল নাম, যে ক্যাটালিস্ট ইউজ করে থার্মালি তাকে ক্র্যাক করা হয়, ভাঙা হয়। তো সেইটার বাই প্রোডাক্ট হিসেবে আমরা প্রোপিলিন পাইতে পারি। আর এটার কোয়ান্টিটি আনলিমিটেড, মানে যতদিন পর্যন্ত তুমি পেট্রোলিয়াম হাতে আছে ততদিন পর্যন্ত এটা পাইতেই থাকবা, কোনো সমস্যা নেই। ওকে, এরপরের বিষয়টা হচ্ছে আমার পলিমারাইজেশন। পলিমারাইজেশন সম্পর্কে অলরেডি আলোচনা করছি, সরি আগের ইয়েতে চলে গেছি। ওকে, পলিমারাইজেশন সম্পর্কে অলরেডি আলোচনা করছি যে পলি অ্যাডিশন রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের পলিমারাইজেশনটা হয়। এখানে একটা ক্যাটালিস্ট ইউজ করা হয় যাকে বলা হয় জিগলার টাইপ ক্যাটালিস্ট। আর অর্গানোমেটালিক কিছু কম্পাউন্ড ইউজ করা হয়, যেমন অ্যালুমিনিয়াম, তারপর টাইটেনিয়াম ডাইক্লোরাইড, এই টাইপের কিছু অর্গানোমেটালিক কম্পাউন্ড। এরা হচ্ছে আসলে ক্যাটালিস্টের কাজ করে, অর্থাৎ রিঅ্যাকশনটাকে আরো মানে ভালোভাবে যাতে সম্পন্ন হয়, ইউনিফর্মলি সম্পন্ন হয়, সেই দিকে তারা মানে ইয়া করে, এফেক্ট করে। আর এটাকে মূলত 10 অ্যাটমসফিয়ার প্রেসার, সরি, জিগলার টাইপ ক্যাটালিস্ট মানে কি, এটা জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, জিগলার টাইপ ক্যাটালিস্ট মানে কি? আচ্ছা, নরমালি আমরা যখন রান্না করি, ধরো তুমি মাংস রান্না করবা আবার মাছ রান্না করবা, দুইটাতে দুই ধরনের মশলা ইউজ করা হয়। এই মশলাগুলোকে কিন্তু তোমরা একটা গ্রুপ আকারে রাখতে পারো, তাই না? সাপোজ আমি মাংস রান্না করার সময় যে মশলাগুলা দেই, হলুদ, মরিচ, তারপর হ্যাঁ সেপারেট করা থাকে স্যার, আর কি সেপারেট রাইট, করে। এক একটা গ্রুপ করা থাকে। তো এই যে জিগলার টাইপ, এটা হচ্ছে তোমার একটা গ্রুপের নাম, এর আন্ডারে অনেকগুলা মানে ইয়া আছে, ক্যাটালিস্ট এলিমেন্ট আছে। যেমন এই যে এখানে জিগলার টাইপের আন্ডারে কি, অর্গানোমেটালিক কম্পাউন্ড অফ অ্যালুমিনিয়াম আর টাইটেনিয়াম ডাইক্লোরাইড, এই যে পুরা গ্রুপটা, এটাতে কিন্তু দুইটা ম্যাটেরিয়াল, এই গ্রুপটাকে জিগলার টাইপ বলা হয় একসাথে। এরকম আরো অনেকগুলা টাইপ আছে, বিজ্ঞানীরা আসলে তাদের কাজকে সহজ করার জন্য এই গ্রুপগুলা করছেন আর কি, মানে বারবার যাতে 10টা কেমিক্যাল একসাথে মিশায় একটা না বানাইতে হয়, বা মানে এটা যেন আগের থেকে গ্রুপ করা থাকে। ওকে, এটা হচ্ছে একটা গ্রুপ, বোঝা গেছে? আচ্ছা, তো এটা 10 অ্যাটমসফিয়ার প্রেসার এবং লেস দেন 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই কন্ডিশনে আসলে এই পলিমারাইজেশনটা করা হয়। আর এই পলিমারাইজেশন করার সময় আসলে আমাদের কিছু কন্ডিশন ফিল আপ করতে হয়, যেটা করলে আর কি ফাইবারের প্রপার্টি ভালো হয়। তো কন্ডিশনগুলো কি? ফার্স্ট অফ অল হচ্ছে রিঅ্যাকশনটা হইতে হবে হেড টু টেল বা টেইল টু হেড। এর মানে কি? এইখানে দুইটা ছবি আছে দেখো। ফার্স্ট অফ অল
কালারটা একটু গাঢ় করে নিই। এখানে দুইটা ছবি আছে, যে প্রথম যেটা এটার নাম হচ্ছে হেড টু টেল, সেকেন্ড যেটা এটা হচ্ছে হেড টু হেড অথবা টেল টু টেল। তো হেড আর টেইলের ব্যাপারটা হচ্ছে আমাদের যে মনোমার, এখানে তো দুইটা পার্ট, দুইটা কার্বন আছে, দুইটা পার্ট আছে, তাই না? সো এইটাকে যদি আমি বলি হেড, এটাকে যদি আমি বলি টেইল, তাইলে যখন এডিশনটা হবে তখন আসলে কোন ভাবে হবে? এই হেডের সাথে কি আরেকটা হেড আইসা লাগবে, নাকি টেইলের সাথে আরেকটা হেড লাগবে? এইটা হচ্ছে আমাদের কনসার্ন বিষয়। এখন হেড টু টেইল হওয়ার সুবিধা হচ্ছে এই একটা হেড, এই হচ্ছে টেইল, এটার সাথে আবার হেড, আবার টেইল, মানে হচ্ছে একটা সিকোয়েন্সে হইলে যেটা হয়, এই যে তোমার মিথাইল গ্রুপগুলো ছিল এগুলা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়, মানে এটার যে ঘনত্ব হবে এই ফাইবারের ডেনসিটি হবে সেটা অনেকটা ইউনিফর্ম হবে। আর অন দি আদার হ্যান্ড এটা যদি চিন্তা করো, এটা একটা হেড, এটা একটা হেড, দুইটা হেড, এটা হচ্ছে হেড টু হেড, আবার এখানে হয়ে গেছে টেইল টু টেইল, ও সরি উল্টা বলছি, এটা হচ্ছে টেইল টু টেইল আর এখানে হয়ে গেছে হচ্ছে হেড টু হেড, মানে মাথার সাথে মাথা লাগছে আর এই টেইলের সাথে টেইল লাগছে। এরকম যদি হয় তাহলে দেখো এটা অনেকটা ওই যে অ্যাট্যাকটিকের মতো হয়ে গেছে, যে এইখানে তোমার মিথাইল বেশি হয়ে গেছে, এখানে ফাঁকা, আবার এখানে মিথাইল। সো এটার ডেনসিটি কিন্তু ইউনিফর্ম হবে না, এটাতে একটু হলেও ঝামেলা হবে কম্পেয়ারিং টু দিস। সো আমাদের খেয়াল রাখতে হবে যাতে এই ইয়াটা ফিল আপ করে, এই কন্ডিশনটা ফিল আপ করে, যে হেড টু টেইল অ্যারেঞ্জমেন্ট যেন আমরা পাই, ওইরকম ভাবে কন্ডিশন গুলো সেট করতে হবে। আর ব্রাঞ্চিং যত কম হয় তত আমাদের জন্য ভালো, ডেনসিটি বাড়বে। তারপরে এদের পলিমার কনফিগারেশন যেটা বা অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট যেটা, যে এটার কথা যেটা বললাম, এটাও এক ধরনের অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট। দেখো একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পরই কিন্তু এটা আসতেছে, তাই না? এটা একটা অর্ডার সিকোয়েন্স মেনটেন করতেছে। সো এইটা হচ্ছে জরুরি, এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। ওকে, আর এখন বলতে পারো এটাকে আমরা কন্ট্রোল করব কিভাবে, তাই না? এটা তো মানে ইয়াতে হচ্ছে, একটা পাত্রের ভিতরে হচ্ছে, বা আমাদের আমরা ধরতে পারছি না। তো এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় তোমার ওই যে ক্যাটালিস্ট ইউজ করার মাধ্যমে বা টেম্পারেচার প্রেসার চেঞ্জ করার মাধ্যমে, যেটা তোমার জন্য মানে একটা অপটিমাম একটা কন্ডিশন থাকে সবকিছুরই, যে খুব বেশিও না হয়ে যায় আবার খুব কমও না হয়ে যায়, মাঝামাঝি একটা কন্ডিশন থাকে। সেই কন্ডিশনটা যদি আমরা জানি তাইলে এই জিনিসটা ইজিলি হয়ে যায়। এরপরে স্পিনিং, তো মেল্ট স্পিনিং প্রসেস, ফিলামেন্ট আকারে পাই, স্ট্যাপল আকারে পাই। তো ফিলামেন্ট স্ট্যাপল সম্পর্কে সবার আশা করি মনে আছে, হোয়াট ইজ ফিলামেন্ট, হোয়াট ইজ স্ট্যাপল। একটা হচ্ছে লং ফাইবার, একটা হচ্ছে শর্ট ফাইবার। তো কোনটা লং কোনটা শর্ট কেউ বলতে পারবা? মনে আছে? ফিলামেন্টটা লং, স্ট্যাপলটা শর্ট। ফিলামেন্টটা লং কন্টিনিউয়াস লেন্থ, স্ট্যাপলটা শর্ট, ঠিক আছে, হ্যাঁ। তো এখানে এইগুলাই করা হয়ে থাকে। এরপরে নরমাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, স্ট্রাকচার এন্ড অ্যাপিয়ারেন্স এর কথা যদি চিন্তা করি, এটা তো আমরা জানি অলরেডি, যে স্ট্রাকচার এন্ড অ্যাপিয়ারেন্স ডিপেন্ড করে হচ্ছে কার উপরে? ক্রস সেকশনটা ডিপেন্ড করে আমাদের মেইনলি এই যে স্পিনারেটের হোলের শেপের উপরে। আর এই ধরনের ফাইবার নরমালি আমরা রাউন্ড ক্রস সেকশনই বানাই। তোমরা ডিফারেন্ট ক্রস সেকশন বানাইতে পারো ডিপেন্ডিং অন ইউর ইউজ, বাই চেঞ্জিং দ্য হোল সাইজ অফ স্পিনারেট। স্পিনারেটের হোলের শেপ চেঞ্জ করলেই আমার ফিলামেন্টের শেপও চেঞ্জ হয়ে যাবে। আর নরমালি ডায়ামিটার হয় 0.02 থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত। ফিজিক্যাল প্রপার্টির কথা যদি বলি, টেনজাইল স্ট্রেংথের কথা, তো নরমালি আমাদের ফিলামেন্ট হিসেবে এটার টেনিসিটি একটু বেশি থাকবে, আর স্ট্যাপল হিসেবে টেনিসিটি একটু কম থাকবে। কারণ কি? কারণ এটার লেন্থ ছোট, এটার লেন্থ বড়, এটা আমরা সবাই জানি। তো স্ট্যাপলের টেনিসিটি থাকে এরকম 26 থেকে 44 সিএন পার টেক্স অথবা 3 থেকে 5 গ্রাম পার ডেনিয়ার। আর টেনজাইল স্ট্রেংথ থাকে হচ্ছে এটা। আর যদি আমরা ইয়ার্নের কথা চিন্তা করি, অর্থাৎ অনেকগুলো ফাইবারকে যখন একসাথে আমরা টুইস্ট করে ইয়ার্ন বানাবো, তখন তার টেনিসিটি স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। সো সেটা 80 পর্যন্ত হয়, বা স্পেশাল কেসে 115 পর্যন্ত আমরা বানাইতে পারি। তো এখানে দেখো মাত্র 26 থেকে 44, সেটারে প্রায় ডাবল বা 3 গুণ পর্যন্ত করা যায়। তো এইগুলা সব ডিপেন্ড করে হচ্ছে আমাদের কন্ডিশনের উপরে, আমরা কি ধরনের মেকানিজম ইউজ করতেছি, কতটা টুইস্ট দিচ্ছি, বা ফাইবারের লেন্থ কত, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে আসলে এই মানে টেনজাইল স্ট্রেংথটাও ভ্যারি করে।
এগুলার ডিটেলসে জানতে পারবা যখন স্পিনিং পড়বা। স্পিনিং এ টুইস্ট তোমার কত দিলে স্ট্রেন কেমন হবে, টুইস্ট কম দিলে স্ট্রেন কেন কম হবে, এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, এরপরে ইলংগেশন। ইলংগেশন মানে সে ব্রেক হওয়ার আগে কতটুকু লম্বা হচ্ছে, 15 থেকে 25%, মানে 1/4 1/4। এটা হচ্ছে স্ট্যাপলের মনোফিলামেন্টের ক্ষেত্রে, সরি। আর মাল্টি ফিলামেন্টের ক্ষেত্রে 20 থেকে 30%। এটা একটু বেশি হবেই স্বাভাবিক, কারণ একটা ফিলামেন্ট তোমার যতটুকু ইলংগেট হবে অ্যাজ এ গ্রুপ একটু হইলেও বেশি ইলংগেট হবে, বা একটু হইলেও বেশি, মানে ব্রেক করার আগে বেশি ইলংগেট হবে। ইলাস্টিক প্রপার্টি, এটার ইলাস্টিক রিকভারি খুবই ভালো। আমরা এতদিন যা পড়ছি পলিয়েস্টার, পলিঅ্যাক্রাইলিক, এটার তুলনায় এর ইলাস্টিক প্রপার্টিটা খুব ভালো। পলিয়েস্টারের ইলাস্টিক রিকভারি ছিল 100% at 2% এক্সটেনশন, বা 100 to 97% at 2% এক্সটেনশন। মানে 2% টাইনা লম্বা করলে সেটাকে ছেড়ে দিলে সে 100% বা 97% ব্যাক করতো। আর এখানে দেখো 10% পর্যন্ত টাইনা ছেড়ে দিলেও সে 90% রিকভার করতে পারে। তাইলে কার মানে ইলাস্টিক রিকভারি বেটার হইলো, এটার না? হ্যাঁ স্যার, অবশ্যই। সিমিলারলি আরো কিছু এখানে বর্ণনা আছে যে 5% ইলংগেশন করলে 98% রিকভার করে, আবার স্ট্যাপলের ক্ষেত্রে 5% ইলংগেশন করলে 95% রিকভার করে। সো এটার ইলাস্টিক প্রপার্টি খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি। ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স, ক্রিপের কথা মনে আছে? হোয়াট ইজ ক্রিপ? স্যার ঢেউ খেলানো টাইপের এরকম। আচ্ছা, বলছিলাম যে একটা তোমার তারের উপরে যখন কাপড় শুকা দিয়ে রাখি দীর্ঘ সময় ধরে, ও তখন হ্যাঁ স্যার, তারের মনে একটা পড়ছে। ডিফরমেশন ঘটে, তাই না? এটাই হচ্ছে তার ক্রিপ। তো পলিইথিলিনের, সরি, পলিপ্রোপিলিনের ক্ষেত্রে যে ক্রিপ দেখা যায় 0.5%, মানে এইটা নিচে নেমে যাওয়া মানে কি একটু ইলংগেট হওয়া, তাই না, একটু লম্বা হয়ে যাওয়া। সো এইটা সেই লম্বাটা হয় কত, 0.5%, খুব বেশি না, তারপরেও তোমারই। আর লোড দিতে হবে তোমার 13.2 বা 1.5 গ্রাম পার ডেনিয়ার। এই লোডে 16 ঘন্টা যদি তুমি রাখো তাইলে এই ডিফরমেশনটা হয়। সো আমাদের বুঝলার বিষয় হলো এটা লং টাইম রাখতে হয়। স্পেসিফিক গ্র্যাভিটি, এটা তো তোমার মলিকুলার ওয়েটের সাথে সম্পর্কিত। সো অ্যামরফাসে একটু কম হবে কারণ এখানে ডেনসিটি কম, কমার্শিয়ালটা মিডিয়াম স্টেজে, আর হাই ক্রিস্টালাইন যেগুলো এগুলোর একটু বেশি, 0.92 থেকে 0.94। অলমোস্ট সিমিলার টু হচ্ছে তোমার পলিইথিলিন, পলিইথিলিনও এরকমই দেখা যায়। ইফেক্ট অফ ময়েশ্চার ইনসিগনিফিকেন্ট, ময়েশ্চার খুব বেশি এফেক্ট করতে পারে না। নরমালি আমরা জানি ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে ময়েশ্চারের ইম্প্যাক্ট এত বেশি না। ড্রাই এবং ওয়েট স্ট্রেংথের উপরে তার কোনো ইফেক্ট নেই। আর আমরা যখন ন্যাচারাল ফাইবার যখন পড়ছো তখন নিশ্চয়ই জানছো যে ন্যাচারাল ফাইবারের উপরে কিন্তু ময়েশ্চারের একটা ভালো ইফেক্ট আছে। মানে তুমি একটা কটন ফাইবার যদি নাও শুকনো অবস্থায়, অর্থাৎ ড্রাই অবস্থায় এবং ওয়েট অবস্থায়, ভেজা অবস্থায়, তাইলে কিন্তু তার ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। মানে শুকনো অবস্থায় সে যে স্ট্রেংথ শো করবে, ভেজা অবস্থায় কিন্তু সেরকম স্ট্রেংথ শো করবে না। এটা চেঞ্জ হয়, অনেক ইম্প্যাক্ট করে। বাট ইন কেস অফ ম্যানমেড ফাইবার, ড্রাই স্ট্রেংথ এবং ওয়েট স্ট্রেংথের তেমন কোনো পার্থক্য নেই, আইডেন্টিক্যাল। ময়েশ্চার হ্যাজ নো ইফেক্ট অন মেকানিক্যাল প্রপার্টি। আচ্ছা, এখানে আমরা কিছু ছবি দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ফাইবারের মধ্যে কম্পারিজন, মানে একটা নির্দিষ্ট প্রপার্টির উপরে ডিপেন্ড করে কম্পারিজন। সো ইলংগেশন প্রপার্টি অলরেডি বলছি যে ইলাস্টিক প্রপার্টি তোমার পলিপ্রোপিলিনের খুবই ভালো। সো এখানে দেখতে পাচ্ছ যে প্রোপিলিনটা উপর দিকে আছে, অর্থাৎ তুমি 20% ইলংগেট করেও যদি এটাকে ছেড়ে দাও তাইলে তার ডিফরমেশন হয় হচ্ছে ইলাস্টিক রিকভারি কি 80% উপরে হয়। অন দি আদার হ্যান্ড কটনের কথা চিন্তা করো, কটন যদি তুমি 7% করো তাহলে তার রিকভারি মাত্র 55 বা 50% এরকম থাকে। তাইলে এইটার 20%এও সে 80% রিকভারি করতেছে, আর এটা মাত্র 7% আনলেও 50% রিকভারি করতেছে। তাইলে কনসিডারিং হচ্ছে ম্যানমেড ফাইবার আর ন্যাচারাল ফাইবারের ভিতরে পলিপ্রোপিলিনের ইয়াটা সবচাইতে ভালো, ইভেন বেটার দেন নাইলন, বেটার দেন উল, বেটার দেন পলিস্টার। সেটা আরেকবার একটু স্যার বলেন তো স্যার, এই ইলংগেশনের যে আচ্ছা, ব্যাপার। এইখানে আমরা এইদিকে হচ্ছে ইলংগেশন আর এইদিকে রাখছি রিকভারি, তাই না?
মানে 5% ইলংগেশন কতটুকু রিকভার করবে, 10% টানলে কতটুকু রিকভার করবে। ইলংগেশনটা মানে ধরো তুমি 1 মিটারের একটা ফাইবার নিলা, সেটার 5% ইলংগেশন মানে কি, এটাকে তুমি টাইনা 1.05 পর্যন্ত লম্বা করবা। এটা 1 মিটার ছিল, আর এটা পুরাটা হচ্ছে 1.05, মানে 5% আমি বাড়াইলাম টান দিয়ে, বাড়ায়া এটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে সে কি, যদি এটা ভিসকোস ইয়ার্ন হয় তাহলে দেখা যাবে যে 40% রিকভার করছে। কোথায় এসে মিলছে, ইন্টারসেক্ট পয়েন্ট 40% রিকভার করছে, মানে এই যে 5% এর 40% কত, সেই পরিমাণ সে রিকভার করবে। ধরো এটা 2% এদিকে ব্যাক করবে। কটনের ক্ষেত্রে কি হবে, 5% আচ্ছা ইলংগেশনে স্যার, ইন্টারসেক্ট পয়েন্টটা নিব, আমি ওটাই বুঝতেছিলাম না স্যার। ইন্টারসেক্ট পয়েন্টটা নিবা, রাইট? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে। সিমিলারলি বেন্ডিং রিকভারির ক্ষেত্রে একই কথা, বাট এখানে আমাদের নাইলনের বেন্ডিং রিকভারিটা একটু বেটার। এখন বলতে পারো যে বেন্ডিং রিকভারি আর ইলাস্টিক রিকভারির পার্থক্য কি? ইলাস্টিক রিকভারি হচ্ছে তুমি টেনজাইল দুই দিকে ধরে টান দিবা, আর বেন্ডিংটা হচ্ছে এরকম একটা ফাইবার আছে, এটাকে জাস্ট এরকম ভাঁজ করবা, বাঁকাবা। তো বেন্ডিং রিকভারি টেস্ট তুমি টিটিকিউসি ল্যাবে করতে পারবা কিছুদিন পরে, যখন তোমাদের ল্যাব খুলে যাবে। তো তখন দেখতে পারবা যে এটা একটা অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে এই টেস্টটা করা যায়, যে কতটুকু সে রিকভার করতেছে, পার্সেন্টেজটা বের করা যায়। তো এই ক্ষেত্রে নাইলনের রিকভারিটা বেটার। 3 গ্রাম। ও আচ্ছা, এখানে গ্রামের হিসাবটা হচ্ছে, বেন্ডিং টেস্ট করার সময় আমরা একটা ফাইবারকে এরকম ভাঁজ করে এটার উপরে একটা লোড দিয়ে রাখি কিছুক্ষণের জন্য। সেটা হইতে পারে 5 গ্রাম, 10 গ্রাম, যেটাই হোক না কেন, লোড দিয়ে রাখি 1 মিনিট বা 1.5 মিনিট এরকম। তারপরে লোডটা উঠায় নিলে আমরা দেখি যে ফাইবারটা কি একা একাই এরকম সোজা হয়ে যাচ্ছে, নাকি এরকম ভাঁজ অবস্থাতেই থাকতেছে, বা কতটুকু সে এরকম সোজা হচ্ছে। এইটাকে অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা মাপা হয়, কত ডিগ্রি সে বেন্ডিং ছিল। বেন্ডিং তো 0 ডিগ্রি ছিল এই অবস্থায় যখন তোমার ভাঁজ করা ছিল, এবং রিকভার করার পর সে কতটুকু, মানে 90 ডিগ্রি হয়েছে, নাকি 120 ডিগ্রি হয়েছে, নাকি এরকম 180 ডিগ্রি পুরো সোজা হয়ে গেছে। এই জিনিসটাকে টেস্ট করে বেন্ডিং রিকভারিটা বের করা হয়। ওকে, সো এটা এখানে গ্রাম ওয়াইজ তোমার দেওয়া আছে যে কত লোডের ক্ষেত্রে কত পার্সেন্ট রিকভার করতে পারে। সিমিলার ভাবে 1 গ্রাম লোড দিলে তোমার এটা পলিপ্রোপিলিন হচ্ছে 65% বা 62% ধরো এরকম করতে পারে এইটা। আর লাস্ট অফ অল হচ্ছে আমাদের ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট যেটা। এটার মানে হচ্ছে একটা ফাইবারকে যখন তুমি আরেকটা ফাইবারের উপর দিয়ে টেনে নিয়ে যাবা, তাদের মধ্যে কিছু ইন্টারনাল ফ্রিকশন কাজ করবে, তাই না? তাদের সারফেসে ঘষা লাগলে ফ্রিকশন কাজ করবে। কাউন্টার প্রেসার মানে হচ্ছে তুমি যে দুই দিকে যে প্রেসার দিচ্ছ, মানে দুইটা তো দুই দিকে টানতে হবে, তাই না? একদিকে টানলে তো লাভ নেই। তো এইটাকে বলে কাউন্টার প্রেসার। কাউন্টার মানে উল্টা, দুই দিকে দুইটা প্রেসার দিচ্ছ। সো কত গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার প্রেসার দিচ্ছ, 2 না 4 না 6 না 8, এবং সেইটার উপরে ডিপেন্ড করে সে কত পার্সেন্ট ফ্রিকশন শো করতেছে, মানে কত পার্সেন্ট সে বাধা দিচ্ছে। 70% হইতে পারে, 60% হইতে পারে, 50% হইতে পারে। এই মেজারটা এখানে করা হয়েছে। তো এখানেও দেখা যাচ্ছে মানে পলিপ্রোপিলিনের ইয়াটা বেটার বাকি সব ইয়ের ক্ষেত্রে। পলিস্টার বা নাইলন বা পলিপ্রোপিলিন ফিনিশড অয়েল, এগুলার থেকে পলিপ্রোপিলিনটা বেটার। স্যার এই ফ্রিকশনটা কি ইয়ার্ন গুলার মধ্যে, মানে পলিস্টারের দুইটা ইয়ার্নের মধ্যে এরকম? ইয়ার্ন না, দুইটা ফাইবারের মধ্যে বা ফিলামেন্টের মধ্যে। ইয়ার্ন তো তুমি টুইস্ট দিয়ে বানাবা পরে। ওকে, আর এখানে এই দুইটা যদি আমি একটু কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করি, একটা হচ্ছে শুধু পলিপ্রোপিলিন, একটা হচ্ছে ফিনিশড অয়েল। তো ফিনিশড অয়েল দেওয়াতে দেখো ফ্রিকশন কিন্তু একটু কমে গেছে পলিপ্রোপিলিনের তুলনায়, তাই না? এর কারণটা কি, তুমি যখন অয়েলিং করো কিছুকে, তার স্লিপারিনেস বেড়ে যায় না? অর্থাৎ সারফেসটা একটু সফট হয়ে আছে সারফেসটা এজন্য। একটু স্মুথ হয়ে যায়। হ্যাঁ, তো এইটাকে ওইটার উপর দিয়ে টানা সহজ হয়, ফ্রিকশনটা কমে যায়। সো দ্যাটস ওয়াই এখানেও এটা কমে গেছে। তো এই হলো মোটামুটি, এগুলা ডিটেলসে তোমার বর্ণনা করা আছে। এটা অন্য একটা বইতে ছিল মনে হয়, আমি গুগল ক্লাসরুমেও দিয়ে দিছি। সো বইটা যদি কারো প্রবলেম থাকে একটু দেখে নিও, আর অন্য প্রবলেম থাকলে তো আমাকে, আমি তো আছি, পরের ক্লাসে নক দিও। এরপরে থার্মাল কন্ডিশন বা থার্মাল প্রপার্টি তো নরমালি আমরা জানি
যে কোনো সফেনিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটির সাথে সাথে ইনক্রিজ করে। অর্থাৎ 100 এটার সফেনিং পয়েন্ট নরমালি হচ্ছে 150 ডিগ্রি, মেল্টিং পয়েন্ট 160 ডিগ্রি। বাট তুমি যদি ক্রিস্টালাইনিটি বাড়াও তাহলে, বা ব্রাঞ্চিং এর পরিমাণ কমায় দাও, বা তোমার ওই যে ইয়ার থেকে আইসোট্যাকটিক থেকে সিন্ডিওট্যাকটিকের দিকে যাও, তাহলে এইগুলো বাড়তে থাকবে আস্তে আস্তে। তো নরমাল কন্ডিশন। লো টেম্পারেচারের ইফেক্ট, আচ্ছা নরমালি ফাইবার গুলোর ক্ষেত্রে হাই টেম্পারেচারে ফাইবার গুলো বেশি ফ্লেক্সিবিলিটি দেখায়, আর লো টেম্পারেচারে আস্তে আস্তে বেশি মানে ঘন হইতে থাকে, বা মানে ফ্লেক্সিবিলিটি কমে যেতে থাকে। পানির কথা চিন্তা করো, যত তুমি হাই টেম্পারেচারে নিবা এটা কিন্তু আস্তে আস্তে লিকুইড হবে, তারপরে হচ্ছে বাষ্প হয়ে যাবে। আর যত লো টেম্পারেচারে নিবা এটা আস্তে আস্তে সলিড বরফ হয়ে যাবে। সো বরফের ফ্লেক্সিবিলিটি নাই, বাট পানির ফ্লেক্সিবিলিটি আছে, তাই না? তো এইখানে হচ্ছে এই জিনিসটা আসলে শো করে। হ্যালো, শুনতে পাচ্ছ তো নাকি? আচ্ছা, না আমার এখান থেকে একটা স্ক্রিন চলে গেল, তো ভাবলাম যে আবার নেট চলে গেছে কিনা। ওকে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে লো টেম্পারেচারের ইফেক্ট। এবং কিন্তু পলিইথিলিন বা পলিপ্রোপিলিন এগুলার ক্ষেত্রে আসলে এটা পিপি হবে, এটা আমি ভুল লিখছি, পলিইথিলিন হবে না। পলিপ্রোপিলিন আসলে তোমার ভালো ফ্লেক্সিবিলিটি দেখায় লো টেম্পারেচারে, মানে প্র্যাকটিক্যাল যে টেম্পারেচার গুলো আছে অর্থাৎ 30 ডিগ্রি 20 ডিগ্রি এগুলোই তো থাকে আমাদের দেশে, বা রুম টেম্পারেচার যেটাকে আমরা বলি। তো সেই টেম্পারেচারেও সে বেটার, মানে খুব ভালো ফ্লেক্সিবিলিটি দেখায়, নরমালি সমস্যা হয় না। হাই টেম্পারেচার, যত হাই টেম্পারেচারে নিবা মেকানিক্যাল প্রপার্টি তত ডিগ্রেড করতে থাকবে, অর্থাৎ স্ট্রেন কমে যাবে, ইলংগেশন বেড়ে যাবে, এগুলো হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি ডিগ্রেড হইতে থাকবে, নষ্ট হইতে থাকবে। শ্রিঙ্কেজ প্রপার্টি মানে কতটুকু সে চেপে যাবে কোন টেম্পারেচারে। বয়লিং টেম্পারেচার মানে হচ্ছে 100 ডিগ্রি টেম্পারেচারে যদি আমরা রাখি ফর 20 মিনিটস, আফটার 20 মিনিটস আমরা দেখতে পারবো কি এটা 15% শ্রিঙ্ক করে গেছে। মানে ওই যে অনেক সময় কাপড় ধোয়ার পর গরম পানি দিয়ে দেখবা যে কাপড় ছোট হয়ে যায় বা ক্ষেপে যায়, মানে আগে যে লেন ছিল সেই লেন গুলা কমে যায়। তো এটাই হচ্ছে শ্রিঙ্ক আপ। তো এইটা এখন কেন ইম্পর্টেন্ট, আমরা কেন শ্রিঙ্কেজ সম্পর্কে জানবো, বা শ্রিঙ্কেজটা ইম্পর্টেন্ট প্রপার্টি কেন? তোমরা জানো যে তোমরা তো জিন্সের অনেক প্রোডাক্ট ইউজ করো, ডেনিম প্রোডাক্ট। ধরো, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা সরি, একটা ফোন আসছিল আমার, ইম্পর্টেন্ট। তো যেটা বলতেছিলাম যে শ্রিঙ্কেজটা কেন ইম্পর্টেন্ট। তো তোমরা সবাই ডেনিমের প্রোডাক্ট ইউজ করো, শার্ট হইতে পারে, প্যান্ট হইতে পারে, জ্যাকেট হইতে পারে। তো ডেনিমের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়াশিং, তোমরা সবাই জানো বা সামনে গেলে জানবা আর কি। তো নরমালি একটা ডেনিম ফেব্রিক তুমি যদি দেখো, এটা আমি যদি একটা ব্লু ডেনিমের কথা বলি, নীল কালারের যেগুলা, এটা দেখবা যে একদম নেভি ব্লু, গাঢ় নেভি ব্লু কালারের থাকে ফেব্রিক গুলো। এইটাকে যখন ওয়াশ করা হয় তখন ওই যে আমাদের ওই কালার গুলো আসে, মানে যে কালারের প্যান্ট দেখতে পাই স্কাই ব্লু বা মানে ইন্ডিগো ব্লু, এই টাইপের কালার চলে আসে। তো ওয়াশ করতে গেলে শ্রিঙ্কেজ হয়, এটা আমরা জানি। কোনো কিছু কাপড় যখন ধুবা এটা একটু হইলেও শ্রিঙ্ক করবে। তো এই শ্রিঙ্কেজ পার্সেন্টেজটা আসলে কত, এইটা কিন্তু কনসিডার করতে হবে তোমার একটা গার্মেন্ট বানানোর সময়।
তোমরা তো আরো ফেব্রিক ডিপার্টমেন্ট, তোমাদের এটা আরো বেশি লাগবে। দেখবা যে যখন একটা অ্যাপারেল ডিপার্টমেন্ট যখন একটা গার্মেন্ট বানাবে তখন তো একটা মেজারমেন্ট নিয়ে বানায়, তাই না? কোমরের মাপ কত, পায়ের মাপ কত, এই টাইপের মেজারমেন্ট নেয়। তো এই শ্রিঙ্কেজ পার্সেন্টটা জানা থাকলে তারা কি করে জানো, ওই মেজারমেন্টটার উপরে এই 15% আরো অ্যাড করে দেয়। মানে সাপোজ তোমার কোমর হচ্ছে 32, এইটার সাথে তারা আরো 15% অ্যাড করে দিয়ে তারপর সে এটাকে বানাবে, অর্থাৎ 34 বা 36 এরকম বানাবে। এর কারণ কি, তারা জানে যে আমি যখন ওয়াশ করতে দিব এই 15% এটা চেপে যাবে বা এটা শ্রিঙ্ক করে যাবে। 15% বেশি নাই আর কি স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, 15% বেশি নেই, সেটা হচ্ছে অ্যালাউয়েন্স আর কি। তো এই অ্যালাউয়েন্সটা না রাখলে তুমি যে মেজারমেন্টে বানাবা সেটা থেকে আরো বেশি ছোট হয়ে যাবে। তো ওইটা আনইউজুয়াল মানে আনইউজেবল হয়ে যাবে আর কি। তো এই জন্য শ্রিঙ্কেজ পার্সেন্টটা জানা জরুরি। এখন বলতে পারো যে আমি শ্রিঙ্কেজ পার্সেন্ট বুঝবো কিভাবে যে এটা যে 15%। একটা গার্মেন্ট তো আসলে অনেক ধরনের ফেব্রিক নিয়ে কাজ করে, এক একটার শ্রিঙ্কেজ এক এক রকম, তাই না? তো এইটা জানার উপায় হচ্ছে তার হাতে যখন একটা ফেব্রিকের রোল আসে, মানে টোটাল ফেব্রিক অনেক মানে 1000 গজ বা 2000 গজ ফেব্রিক যখন একসাথে আসে, সে একটা পার্ট এটা থেকে কেটে নেয়। ধরো 100 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার এরকম একটা পার্ট কেটে নিবে। কেটে নিয়ে এটাকে তার প্যান্টের মধ্যে সে যে ওয়াশটা করবে সেই ওয়াশিং মেশিনেই এটা দিয়ে দিবে। দিয়ে দিলে এইটার কিন্তু একটা ডিফরমেশন আসবে। এই ছোট পার্টিকেল, ধরো এটা হয়ে গেল 90/90, 100 ছিল 90/90 হয়ে গেল। তখন সে বুঝতে পারবে হ্যাঁ এই যে এখানে আমার 10% শ্রিঙ্কেজ হয়েছে দুই দিকেই। সো সে যখন গার্মেন্ট বানাবে এই ব্যাপারটা সে মাথায় রেখে তখন অ্যালাউয়েন্সটা যোগ করবে। ওকে, বুঝা গেছে ব্যাপারটা? স্যার আরেকবার একটু বলেন তো স্যার। আচ্ছা, সাপোজ তোমার কাছে 3 ধরনের ফেব্রিক আছে, তুমি তো আর এক ফেব্রিক দিয়েই সবকিছু বানাবা না। তো 3 ধরনের ফেব্রিকের শ্রিঙ্কেজ হচ্ছে 3 রকম, একটা 5%, একটা 10%, একটা 15%। এটা আমরা জানি না এখন, মানে ফেব্রিক সাপ্লায়ার আমাকে দিছে, বাট বা দিলে ওরা কি বলে দেয় যে তোমার ফেব্রিক বিক্রি করে সেই বলে দেয় যে এটা এরকম। বাট আমরা তো তাও নিজেদের তো অবশ্য টেস্ট করে নিতে হবে, তাই না? আমাদের মানে শিওর হওয়ার জন্য আমরা তো তার আন্দাজের উপরে যদি বানিয়ে ফেলি, পরে যদি দেখি যে এটা অন্যরকম, তখন আমরা একটা ধরা খেয়ে যাবো, পুরা গার্মেন্টস এর লটটাই নষ্ট। সো তখন তারা কি করে, এই ফেব্রিকের রোল যখন আসে, মানে ফেব্রিক তো তোমার রোল আকারে আসে এটা জানো, তাই না? ওই যে ইয়াতে দেখবা টেইলার্স বা যেখানে থান কাপড় বিক্রি করে ওরা রোল হিসেবে রাখে ফেব্রিক, হ্যাঁ স্যার, হ্যাঁ। প্যাঁচায় প্যাঁচায় রাখে। তো জি। এই রোলটা যখন আসে তখন ওইখান থেকে তারা একটা নির্দিষ্ট ডাইমেনশনের পার্ট কেটে নেয়। সাপোজ 100 সেন্টিমিটার বাই 100 সেন্টিমিটার, মানে লেন্থে 100 উইথে 100, এরকম একটা পার্ট তারা কেচি দিয়ে কাটে। কাইটা এটাকে সে ওয়াশিং মেশিনে দিয়ে দেয়, অর্থাৎ ওই গার্মেন্টটা যে সে ওয়াশ করতো সেই সিমিলার কন্ডিশনে সিমিলার সবকিছু কেমিক্যাল টেমিক্যাল দিয়ে এই ওয়াশিং মেশিনে সে দিয়ে দেয়। দিয়ে দিলে এই ফেব্রিকটার কিন্তু একটা ডিফরমেশন ঘটে, অর্থাৎ এখানে কিন্তু শ্রিঙ্কেজটা হয়, তাই না? তোমার গার্মেন্টে যে শ্রিঙ্কেজটা হবে সেটা কিন্তু এই ফেব্রিকেই হবে, কারণ এই ফেব্রিক দিয়েই তুমি বানাবা। তো সাপোজ পাওয়া গেল হচ্ছে 90/90, মানে শ্রিঙ্ক হওয়ার পরে তোমার ওয়াশিং করার পর যে শ্রিঙ্কটা হয় সেটা করার পরে পাওয়া গেল হচ্ছে 90/90, অর্থাৎ 10 করে কমে গেছে, মানে চেপে গেছে ফেব্রিকটা, এই যে শ্রিঙ্কেজটা। তার মানে যে 10% শ্রিঙ্কেজ স্যার। হ্যাঁ, তো সে বুঝতে পারলো যে ওকে 10% যে বলছিল এটা ঠিক আছে। বা সে যদি ডিফারেন্ট রেজাল্ট পায় তখন তাকে গিয়ে আবার ধরে যে তুমি যে এটা বলছিলা 10, তাহলে এটা এরকম হইলো কেন? তো এই টাইপের এই টেস্টগুলো আগে করে নেওয়া হয়, মানে কন্ডিশন গুলো সেট করার আগে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এরপরে ফ্লেমেবিলিটি, এটা তো নরমালি আমরা জানি যে এইগুলা মেল্ট হয়ে যায়, ড্রয় হয়ে, মানে হচ্ছে ওই যে প্লাস্টিক যেমন কুঁচকে যায় আগুনে ধরলে সেই জিনিসগুলো হয়। থার্মাল কন্ডাক্টিভিটি খুবই ভালো, বাতাসের থার্মাল কন্ডাক্টিভিটি ইন্ডেক্স যদি 1 হয়, এইটার থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে 6, মানে বাতাসের থেকেও 6 গুণ বেশি। সানলাইটের ইফেক্ট, দীর্ঘদিন সানলাইটে রাখলে অক্সিজেন দ্বারা অ্যাটাক হয় বা অক্সিডাইজেশনটা হয়ে যায় সাইমultaneously। আর এটার প্রপার্টিগুলো ডিটারিওরিয়েট করে, অর্থাৎ নষ্ট হয়ে যায়।
তো এগুলা ছিল মোটামুটি থার্মাল ক্যারেক্টারিস্টিক্স। কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স খুবই সহজ, তেমন কোনো ইম্প্যাক্ট নাই। অ্যাসিড, অ্যালকালি, অর্গানিক সলভেন্ট এগুলার তেমন কোনো ইম্প্যাক্ট নাই। এক্সিলেন্ট রেজিস্ট্যান্ট, ইনসেক্টও তেমন কিছু করতে পারে না কারণ এরা হচ্ছে সিনথেটিক ফাইবার। কিছুটা মাইক্রো অর্গানিজম গ্রো করে, মাইলডিউ, ফানজাই এগুলা কিছুটা হইলেও গ্রো করে, বাট খুবই স্মল অ্যামাউন্টে, এবং তেমন কোনো ইফেক্ট করে না আর কি। তো যেগুলো পি, ওগুলো স্যার পিপি হবে না? পি লিখছি কোথায়? ও, সিমিলার টু পি লিখছি। এক্সিলেন্ট রেজিস্ট্যান্ট সিমিলার টু পি, মানে পলিইথিলিনের আচ্ছা মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপরে ইলেকট্রিক্যাল প্রপার্টি ও পলিইথিলিনের মতো, অর্থাৎ খুব ভালো ইনসুলেটিং প্রপার্টি দেখায়, ময়েশ্চার অ্যাবজর্পশন যেহেতু লো। সো ইলেকট্রিসিটি এটার মধ্যে দিয়ে ফ্লো করতে পারে না, কারণ তোমরা জানো যে ইলেকট্রিসিটি ফ্লো করতে হইলে কিন্তু একটা মিডিয়াম দরকার হয়, তাই না? মিডিয়াম ছাড়া কিন্তু ইলেকট্রিসিটি নড়তে পারে না। পানি হইতে পারে বা ভেজা কিছু হইতে হইলে সেটাতে ইলেকট্রিসিটি ভালো ফ্লো করে। যেহেতু এটার ময়েশ্চার অ্যাবজর্পশন কম, ভেতরে ময়েশ্চার খুবই লো, সেই কারণে ইলেকট্রিসিটি আসলে ওইভাবে ফ্লো করতে পারে না। সো এই কারণে তোমার ইলেকট্রিক্যাল গ্লাভস বা বুট বা যারা হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ করে তারা দেখবা যে এই পলিইথিলিন বা পলিপ্রোপিলিনের এই গ্লাভস টাভস এগুলা বা প্রোটেক্টিং ডিভাইস পরে তারপরে কাজ করে, কারণ ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না। আদার প্রপার্টি হচ্ছে ওয়াক্সিয়ার ফিল থাকে, মানে একটু মোমের মতো ফিল পলিইথিলিনের তুলনায়। আর ফেব্রিকের প্লিজেন্ট সারফেস আছে, মানে সারফেসটা ধরলে একটু আরাম লাগে, প্লিজেন্ট ফিল। আচ্ছা, এই গেল মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স। এরপরে কিছু ইউজ আছে, এগুলো একটু নিজেরা দেখে নিও, এটা আসলে বোঝানোর কিছু নাই কোথায় কোথায় ইউজ হয়। এরপরে আমাদের ফাইনাল টপিক যেটা, সেটা হচ্ছে তোমার আচ্ছা, ফাইনাল যে টপিকটা সেটা হচ্ছে তোমার মার্কেট কন্ডিশন, অর্থাৎ এই পলিওলেফিন ফাইবারের মার্কেটটা কেমন আসলে, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। 2016 থেকে 2024 পর্যন্ত একটা স্টাডি করা হয়েছে। স্টাডির স্ট্যান্ডার্ড পিরিয়ড হচ্ছে 2019, অর্থাৎ এই বছরের উপরে ভিত্তি করে। আর দেখা গেছে ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট হচ্ছে এশিয়া প্যাসিফিক, অর্থাৎ সবচাইতে বেশি গ্রো করতেছে যে মার্কেটগুলা সেটা এশিয়াতে, কারণ চায়না এবং ইন্ডিয়া আছে। এই চায়না এবং ইন্ডিয়ার অনেক কোম্পানি আছে যারা হচ্ছে এইগুলা নিয়ে কাজ করে, বড় বড় কোম্পানি। আর লার্জেস্ট মার্কেট, সবচাইতে বেশি কেনা বেচা হয় হচ্ছে নর্থ আমেরিকাতে, অর্থাৎ এই প্রোডাক্টগুলা যে যায় এগুলো হচ্ছে নর্থ আমেরিকাতে গিয়ে মানে সেল হয় বা বিক্রি হয়। আর অ্যানুয়াল গ্রোথ রেট, এটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, CAGR। এটা হচ্ছে লেস দেন 8%, অর্থাৎ পার ইয়ারে এটার গ্রোথ হচ্ছে, অর্থাৎ অ্যানুয়ালি এটার গ্রোথ হচ্ছে 8%-এর একটু কম। আর এখানে কিছু কোম্পানির লোগো দেওয়া আছে যারা হচ্ছে এখানে কাজ করে, সো এটা তেমন কিছু না। আর ইউজটা কোথায় সবচাইতে বেশি? টেক্সটাইলে 35%। এরপরে আছে মেডিকেল ফিল্ডে, অর্থাৎ মেডিকেলের যে ইকুইপমেন্ট গুলো আছে তোমরা জানো, ওই যে ইনজেকশনের সিরিঞ্জ বা টিউব, তারপরে ফ্লেক্সিবল অনেক কিছু থাকে তোমার, এন্ডোস্কোপি বা এগুলা করার জন্য ইউজ করা হয়। তো এই টাইপের ডিভাইস গুলো আসলে এটা দিয়ে তৈরি করা হয়। অটোমোবাইল বা গাড়ি সংক্রান্ত জিনিসপত্র আছে, প্যাকেজিং ডিভাইস তো, প্যাকেজিং ম্যাটেরিয়াল তো আছেই, এছাড়া আদার্স ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল পারপাসে আদার জিনিসগুলো আছে। তো সবচাইতে বেশি আমরা দেখতেছি টেক্সটাইলই। এরপরে মার্কেটের ফ্যাক্টর গুলো কি, অর্থাৎ এই যে গ্রোথ 8%, এটার কারণ কি পিছনে? কারণ হচ্ছে গ্রিন পলিওলেফিন, অর্থাৎ আমরা বলছি যে অনেক রিসার্চ ওয়ার্ক চলতেছে এবং তারই একটা রেজাল্ট হচ্ছে এই গ্রিন পলিওলেফিন। তোমরা নেটে সার্চ দিয়েও পেয়ে যাবা যে পলিওলেফিনটাকে কিছুটা বায়োডিগ্রেডেবল করা সম্ভব হয়েছে। এটার মধ্যে ন্যাচারাল ফিলার বা ন্যাচারাল কম্পোজিট ইউজ করে এটাকে বায়োডিগ্রেডেবল বানানো যায় কিছুটা হইলেও, আগের তুলনায় ভালো। আচ্ছা, তো এই কারণে এইটার অপরচুনিটি মানে খুব বেড়ে গেছে, যে যদি আমরা ম্যানমেড ফাইবারকে আসলে বায়োডিগ্রেডেবল করতে পারি তাহলে তো সুবিধা আমাদের জন্য, তাই না? কারণ এটার রিসোর্স তো আর লিমিটেড না, আসতেছে। আর এশিয়া প্যাসিফিক রিজিয়ন ডমিনেট করতেছে, সাচ এজ ইন্ডিয়া, চায়না, এটা অলরেডি বলছি। আর কোন কোন কোম্পানি তোমার মেজর প্লেয়ার, মানে কারা কারা এই ফাইবারটাকে ইউজ করে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করছে, টেক্সটাইল হইতে পারে বা কাভারিং, প্যাকেজিং
বা অন্যান্য ম্যাটেরিয়াল যারা তৈরি করছে, এরকম 5টা কোম্পানির নাম এখানে দেওয়া আছে যারা হচ্ছে মেজর প্লেয়ার। আর কারা কারা এই জিনিসটাকে ইউজ করছে, এই ফাইবারটাকে, তারা হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারাররা ইউজ করতেছে, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটররা ইউজ করতেছে, রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গুলো ইউজ করতেছে, তারপরে ইনভেস্টররা এই ফাইবারের উপরে ইনভেস্ট করতেছে, র ম্যাটেরিয়াল সাপ্লায়ার যারা আছে তারা করতেছে, ন্যাশনাল ল্যাবরেটরি বা যেখানে তোমার রিসার্চ ওয়ার্ক গুলো হয় তারাও করতেছে আর কি। এরা হচ্ছে অডিয়েন্স। আর ফাইনালি আমরা একটা ম্যাপ দেখানোর চেষ্টা করছি যে অ্যাকর্ডিং টু দা ফোরকাস্ট 2019 থেকে 2024, মানে আগামী 5 বছরে এইটার গ্রোথ কোন রিজিয়নে কেমন হবে। তো দেখতে পাচ্ছি যে এশিয়ান রিজিয়ন, যেটা এশিয়া অস্ট্রেলিয়া এই টাইপের, এই রিজিয়নে মোটামুটি ভালো পরিমাণ গ্রোথ। আবার এই দিকে আছে হচ্ছে তোমার আমেরিকা, নর্থ আমেরিকান রিজিয়ন, এইদিকে ভালো পরিমাণ গ্রোথ। মিডল ইস্ট যেগুলো আছে সেখানে তোমার মিডিয়াম গ্রোথ, আর এদিকে তোমার বাকি যা আছে তা সেখানে লো, খুব বেশি গ্রোথ না। আর আমাদের বাংলাদেশ হচ্ছে, যেটা হচ্ছে ইন্ডিয়া, এই যে আমরা বাংলাদেশ, তো আমরাও গ্রিন রিজিয়নে পড়ছি আর কি। হাই স্যার আমরা। এই হইল অবস্থা মোটামুটি মার্কেটের সিচুয়েশন। তো কারো কোনো কোশ্চেন আছে? চ্যাপ্টার এখানেই শেষ আর কি। ওকে, মনে হচ্ছে নাই। তো পড়াশোনা কি মোটামুটি ইফেক্টিভ হচ্ছে, নাকি খালি আমরা পড়ায় যাচ্ছি তোমরা রেখে দিচ্ছ এরকম? পরে কিন্তু সব ভুলে যাবা একবারে, বুঝতে পারছো? একবার করে হইলেও তোমার লেকচার গুলা বা এই স্লাইড গুলা মানে পড়ানোর পরে একবার জাস্ট চোখ বুলায় যাও, তাহলে তোমার মাথায় থাকবে আর কি। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আর এইটার ভিডিওটা এখনো দেওয়া হয়নি, এটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ।